জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা গেছেন এবং তারপরে যে ঘটনাটি ঘটল এবং সেই ঘটনার জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা নিশ্চয়ই হেনস্থার যে বিষয়টা হয়েছে এবং সেখানে এনসিপির একজন নেতা, এই আলোচনাটা আমরা কালকেও করছিলাম, আপনার কাছ থেকে আরেকটু পরিষ্কার হই, এনসিপির একজন নেতা বলছিলেন যে এর মধ্যে বিএনপির যোগসাজশও থাকতে পারে। আপনি লক্ষ্য করেছেন কিনা, আপনার চোখে পড়েছে কিনা? যদিও সবাই সরকারকে দোষারোপ করছে যে সরকারের ব্যর্থতা আছে, মানে কি বলা যায়, অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে মিসম্যানেজমেন্ট আছে, কিন্তু বিএনপিরও যোগসাজশ থাকতে পারে। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বেশ কিছু কথাবার্তা বলেছেন এই সময়ের একটি আলোচনা নিয়ে, যদি বিএনপি সেটা দিয়েছে। তো সব কিছু মিলিয়ে আপনি বিষয়টা কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে গাজী টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সমালোচক প্রখ্যাত সাংবাদিক আনিস আলমগীরকে শুভেচ্ছা। এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। বিএনপির মহাসচিবই তো একটা অসুবিধার মধ্যে ছিলেন, যেভাবে উনি অন্য মানে কারা কত শতাংশ অসুবিধার মধ্যে পড়েছে তার উপর ভিত্তি করে আসলে অ্যানালাইসিসটা হচ্ছে। কেউ কেউ এটা তো বিএনপির মহাসচিব আর যেমন জামাতের নেতা, তিনি খুব সহজে জামাতে খুব সুন্দরভাবে পিছনে পিছনে বের হয়ে গেছেন। তো সেটা যদি বলা যায় তাহলে তারা বেরিয়ে গেছে। বিএনপির মহাসচিব তো এইভাবে বের হতে পারেননি। যদি বিএনপির মহাসচিব বের হয়ে যেতেন আবদুল্লাহ তাহের মতো, তাহলে বললে হতে পারে বিএনপি চলে গেছে, আমাদের নিয়ে গেল না কেন, সে কিন্তু সাথে সাথে পাশাপাশি হাঁটতে দেখলাম। এখন উনি বিএনপির মহাসচিব, অনেক সিনিয়র একজন মানুষ, সে কারণে যারা যে কাজটা করেছে, যখন কাজটা করেছে যে ডিম মেরেছে, ডিমটা হয়তো ওনার গায়ে মারেনি এবং ওনার বয়স, ওনার সব কিছু মনে করেই হয়তো ওইভাবে নাম ধরে বলেছে গেছে, কিন্তু গালিগালাজ হয়তো করেনি। আর আক্রোশটা বিএনপির বিরুদ্ধে আছে, সরকারের বা বিগত সরকারের, এনসিপির বিরুদ্ধে তো আছে। সব কিছু মিলে এখানে রোশনের শিকার হয়েছে। এখন এই যাওয়াটার ব্যাপারটা নিয়ে কথা আছে, যাওয়ার কারণে অনেকে বলবে যে আরও তো দল ছিল। তো এখানে একটা প্রশ্ন হলো, আরও দলের সাথে আলোচনা করে যেতে পারতো, তাতে কোনো সমস্যা ছিল না। আরও 2-4টা দলকে ইনক্লুডও করতে পারতেন, তাতেও সমস্যা ছিল না। একা গেলেও সমস্যা ছিল, তাকে প্রোটোকল দেবে তো ওখানে। তার তো এখানকে বিএনপিকে নিয়ে বা জামাতকে নিয়ে গিয়ে তাকে তো ওখানে যুদ্ধ করার দরকার নেই। এখন সেই ক্ষেত্রে সরকার মনে করেছে যে এদেরকে নিয়ে যায় 3 দল, এবং সেই 3 দল বাংলাদেশে আমরা যখন দেখি, বিএনপির সাথে আলোচনা সরকার করেন না বা উপদেষ্টা করেন না, জামাতের সাথে করেন না, এনসিপির সাথে আগে করেন। তাহলে এনসিপি সরকারের কাছে বা প্রধান উপদেষ্টার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দল। তারপর জামাত, তারাও গুরুত্বপূর্ণ, তারপর বিএনপি আছে। এখন তারা মনে করছে এই 3টা দলকে নিয়ে দেশের মধ্যেই যখন বিভিন্ন সময় কথা বলে, আবার সব দলকে নিয়ে অন্য সময় তখন এরাও থাকে, এনারাও থাকেন। স্পেশালি কোনো ছোটোখাটো আসর যদি হয় বা ছোটোখাটো বিষয় নিয়ে হোক বা বড় বিষয় আলোচনা হোক, সংক্ষিপ্ত যদি কোনো দলগুলোকে নিয়ে করে, তখন এই 3টা দলকেই নেয়। আমরা দেখেছি অতীতে, হয়তো সেটা সেই ধারাবাহিকতা উনি মেনটেন। জি, জনাব আনিস আলমগীর, আপনার ব্যাখ্যাটা কীরকম এই প্রসঙ্গেই? মানে এই যে গুটি কয়েক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে গেলেন এনসিপি, জামাত ইসলামী, বিএনপি, মানে এর বাইরে আপনি যদি বলেন, মানে আপনার কাছে কি পরিষ্কার যে মানে কেন নিয়ে যাওয়া হলো এবং তার মাধ্যমে আসলে বিশ্বকে কি অবহিতকরণ করা হবে বাংলাদেশ সম্পর্কে, আপনি কি খুব পরিষ্কার কিনা? কোথায় বিশ্ব পাইছেন? বিশ্ব এখানে বাংলাদেশকে গণে? আপনারা যে বিশ্ব করতেছেন, ওরা নিয়ে গেছেন বিশ্বকেই নির্বাচনের প্রস্তুতি, এগুলো হচ্ছে প্লেজার ট্রিপ। উনি একটা প্লেজার ট্রিপে গেছেন শতাধিক লোককে নিয়ে। উনি এবং ওনার লোকেরা আগে শেখ হাসিনাকে দায়ী করতেন, আমরাও দায়ী করছি, আমি নিজেও লিখেছি শেখ হাসিনা এত লোক লাল্লু পাঞ্জু নিয়ে কেন যায়। তো এগুলোর প্রতিবাদ করেছি আমরা। শেখ হাসিনা একবার গিয়েছিলেন, এখন যাত্রাপথে ওনার বোনের ছেলে খুব রাগ করছিল, তার রাগ ভাই গেছিলেন, বিমান করে রেখেছিলেন। তো শেখ হাসিনা যা যা করছেন, হুবহু ডক্টর ইউনূস তাই করছেন। উনি নতুন কিছু করছেন না। উনি ওখানে গিয়েছেন প্লেজার ট্রিপে, ওনার এতগুলো উপদেষ্টা, আপনি হিসাব করে লিস্টে 104 জন সম্ভবত, তার উপদেষ্টা কজন? 4-5 জন উপদেষ্টা, হ্যাঁ 7 জন। তারপরে সচিব, পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী, তা মানে ওনার যত মুখ্য সচিব, দেশের মধ্যে তো কেউ নাই। এখন যদি ওনারা যদি দেশে না আসেন, তাহলে দেশ চালানোর মতো লোকই নাই, যে এমন এক অবস্থা উনি চলে গেছেন।
10 দিনের প্লেজার ট্রিপ, ওখানে কি কাজ? ওখানে এই যে ট্রাম্পের সাথে একটা ছবি তোলা আর ডিনার করা আর বাংলাদেশের প্রসঙ্গ আসলে বাংলাদেশের বক্তৃতা দেওয়া, আর সাইডলাইনে কিছু লোকজন এর সাথে আমরা প্রমিনেন্ট 2-4 জন লোকের সাথে ছবি তোলা, এই তো দেখা হইলো কেমন আছো এবং তোমাদেরকে আমরা কি সহযোগিতা করতে, আমরা কি এগুলো সৌজন্যতার সব কিছু, কংক্রিট কোনো ইয়ে নাই। দুই চারটা সাইড মিটিং হয়, ইয়ে হয়, এগুলোকে কি বলবো আমি, আলাদা মিটিং হয়, যেমন আমাদের রোহিঙ্গাদের নিয়ে একটা মিটিং হওয়ার কথা, সেটা সেই ধরনের 2-4টা ঘটনায় কিছুটা ইম্প্যাক্ট পড়ে। এবং তার জন্য ডক্টর ইউনূসের দরকার তো নাই ওইখানে। ডক্টর ইউনূস কেন ওখানে যাবেন? তার জন্য তো অফিসাররা আছে, তারাই করতে পারে। এটি মনে একটা ট্রেডিশনের অংশ, এটাই ট্রেডিশনের হচ্ছে সরকার প্রধানরা যান সেখানে, কিন্তু প্রত্যেক দেশে তো যান না। এখন এই যে পার্শ্ববর্তী দেশ নরেন্দ্র মোদী যাবে কি যাবেন না সেটাও ডিসাইড করে। হয়তো 27 তারিখে উনি যেতে পারেন, ওনাদের পররাষ্ট্রমন্ত্রী যে আছেন উনি বক্তৃতা দিয়ে আসবেন। তো আমরা এটাকে এত বেশি গুরুত্ব কেন দিচ্ছি? কারণ আমাদের লাল্লু পাঞ্জুররা প্রতি বছর শতাধিক ব্যক্তি ওখানে যাবে, আমেরিকা সিল লাগাবে, আমেরিকা থেকে ঘুরে আসবে বা কি জানি করে আসছে। ভাই আমি গেছি ওখানে, আমি দেখে এসেছি ওটা যে কত বোগাস একটা প্রোগ্রাম। আমার জীবনে যত ইন্টারন্যাশনাল ইভেন্ট কভার করেছি, যুদ্ধগুলো তো অবশ্যই আমার সর্বোচ্চ পর্যায়ে, সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে এইটা। দুইটা কিছু লেখার নাই। যে বক্তৃতাটা উনি এখান থেকে নিয়ে গেছেন সেটাও প্রিন্টেড, সেটা যে কেউ আমার অফিসে পাঠিয়ে দেয়, এখান থেকে পিআইডি থেকে আমার অফিসে পাঠিয়ে দেয়, আমি জানি না এখন কি করে। তো ওভারঅল ইয়েটা আমি যদি বিবেচনা করি, এটা ডক্টর ইউনূস, এটা ওনার বোধহয় সর্বশেষ উনি ভাবছেন, জানি না সর্বশেষ কিনা। তো সেই ক্ষেত্রে উনি ওনার জানে না সর্বশেষ কেন বললেন, মানে নির্বাচন নিয়ে, কারণ যত গন্ডগোল থাকবে ততই তো ওনার টেনিউর বৃদ্ধি পাবে। গন্ডগোল কি শেষ হয়েছে? আমি তো জানি না গন্ডগোল শেষ হয়েছে না। বিএনপির তো বেশ নির্বাচন নিয়ে আলোচনাও শুরু হয়েছে, একটা নীতিগত আলোচনা শুরু হয়েছে। বিএনপি আপনি বলছেন মির্জা ফখরুল আর আদার্সে নিয়ে গেছে, ডিম মারার কথা আর না বলি ভাই, না এই আলোচনা আমরা না করি। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং স্বাভাবিক একটা প্রতিক্রিয়া, সেটা দেখিয়েছে। আর এটার প্রতিবাদে আপনার যে আক্তার, উনি মামলা করেছেন অলরেডি, মামলা করেছেন। যদিও ওই মামলার কি রেজাল্ট হয় কেউ জানে না, কারণ আমেরিকাতে এগুলো অহরহ হচ্ছে। এটা ট্রাম্পকেও মারে। ট্রাম্পকে যে যারা মারতে পারে, যে দেশে ডিম সে দেশে, এমন কিছু বিষয় না এটা। সো মামলার কি হবে আমি জানি না ভবিষ্যৎ। কিন্তু ওনাদেরকে যে নিয়ে যাওয়ার সময় সিকিউরিটি একটু ল্যাপস ছিল, সেটা হচ্ছে দুই পার্টি দুই দিক চলে গেছে। এটা এমন কোনো ব্যাখ্যার মোটামুটি পাওয়াও গিয়েছে, এটা এমন কোনো ইয়ে হয়নি। কিন্তু ওনাদেরকে যেটুকু প্রতিবাদ সেটুকু হয়েছে। আর এর প্রেক্ষিতে কিন্তু আপনি মূল বিষয়টা হচ্ছে এত লোক যে নিয়ে গেছে সেটা কমপ্লিটলি একটা আনন্দ ভ্রমণ, এবং ওনারা আনন্দ ভ্রমণ করে আসবেন। ওইখানে যে নেতাগুলোকে নিয়ে গেছেন, 3 দলের নেতা, ওনারা কোথায়? ওনাদের কোনো অ্যাক্টিভিটিস দেখছেন আপনি? খুব পরিষ্কার না। মানে টিভিতে যেটি দেখা গেছে কিছু কিছু বৈঠকে আছে, যেমন বিজনেস ফোরাম মিটিং বা স্বাস্থ্য বিষয়ক কিছু মিটিং সেখানে আছে। আছেন তো ওনারা ওইটুকুতেই থাকতে পারবেন। বড় ধরনের কোনো ওনাদের জাতিসংঘের যে মূল অধিবেশনে, সেখানে হয়তো ডক্টর ইউনূস যেদিন বক্তৃতা দেবেন, আমি জানি ওনার বক্তৃতার বোধহয় আজকালের একটা টাইম আছে, কালকে 26 তারিখে। হ্যাঁ, তো ওই সময়ে ওনারা যদি পাশ পান যে যান, আমরা একটু আপনি বক্তৃতা শুনি। আর যদি পাস না পান তাহলে গ্যালারিতে বসতে হবে, নিচে বসতে পারবেন না, গ্যালারিতে বসবেন, এইটুকুই। আর যে নেতাগুলো গিয়েছে ওরা তো অলমোস্ট ঘরবন্দি হয়ে থাকতে হবে। আমার মনে হয় ঘরবন্দি হয়ে আছে, কারণ নিউ ইয়র্ক পুলিশের এত ঠেকা পড়ে নাই বাংলাদেশি নেতাদেরকে পাহারা দেওয়ার জন্য। শতাধিক একটা নেতা বের হবে, শতাধিক লোক তাকে ডিম মারার জন্য যাবে কিংবা গালি দিবে, এবং নিউ ইয়র্ক পুলিশের ঠেকা পড়ছে যে এগুলোকে সামাল দেওয়া, তাদেরকে সিকিউরিটি দেওয়া। এগুলো বাংলাদেশের পুলিশ না। ইমানুয়েল ম্যাক্রোর ক্ষেত্রেও দেখা গেল যে তিনি হেঁটে যেতে হয়েছে ট্রাম্পের গাড়ি। এটা বাংলাদেশ না যে আপনি যার ইচ্ছা তারে যখন ইচ্ছা তখন নির্দেশ দেবেন, রাস্তা খাড়ায় যাবে, আপনি ধরে নেবেন এবং আপনার ইচ্ছে অনুযায়ী জেলে রেখে দেবেন। এটা সম্ভব না। সো আমরা আসলে নিউ ইয়র্ক জাতিসংঘের বাস্তবতাটা বাংলাদেশের লোক জানে না। বাংলাদেশের লোককে এটাকে এত ফুলাইয়া ফাফাইয়া এমন করে বানানো হয় যেন বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে নিউ ইয়র্কে, আর কোনো আলোচনা নাই, জাতিসংঘ আর কোনো আলোচনা নাই। জি।